আসসালামু আলাইকুম স্টুডেন্টরা, শুনতে আসসালামু পাচ্ছ? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ইয়েস স্যার। ওকে, আমরা গতদিন যে প্রবলেমটা করিয়েছিলাম। স্যার, হ্যাঁ বলো। আমাদের তো এই মঙ্গলবার সিটি আছে, আপনার কাজটা বলে দিলে ভালো হয়। মঙ্গলবারে? জি স্যার। জি স্যার। আচ্ছা, যতটুকু পড়াবো এর ভিতরে থাকবে। স্যার কতটুকু? স্যার স্যার, আপনি অনেক পড়িয়েছেন স্যার একটু স্যার। কমায় দেন স্যার। আচ্ছা, আচ্ছা। পড়াই আগে তারপরে। স্যার একটু কমায় দেন স্যার, আমাদের স্যার আবার স্যার আমাদের টোটাল 6টা ক্লাস হয়েছে স্যার, আপনার তো আবার উইকে একটা অনেকগুলো ক্লাস class হয়েছে। 2 পিরিয়ডে, মানে 3টা ক্লাস হয় উইকে, তাহলে 3। আচ্ছা, এখন আমি পড়াই তারপরে। তো আমরা গত ক্লাসের যে প্রবলেমটা দেখছিলাম সেই প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা কোনো একটা ফ্লুইডের এম ডট সিপি এটা জানতে পারি, আর একটা ফ্লুইডের যদি সেম জিনিস আমরা জানতে পারি, হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের, তাহলে আমরা যে হিট ট্রান্সফারের যে ইকুয়েশন, যেটা কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন দিয়ে আমরা যেটা ডিনোট করি, কিউ ডট ইকুয়াল টু এম ডট সিপিএইচ ডেল টিএইচ। ডেল টিএইচটা এখানে একটা হট ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স, হট ফ্লুইড ইন এবং আউট এটা টেম্পারেচার ডিফারেন্স। এই এনার্জিটা হট ফ্লুইড কি করবে, ছেড়ে দিবে, আর সেম পরিমাণ এনার্জি এবং কোল্ড ফ্লুইডটা গ্রহণ করবে। কোল্ড ফ্লুইডের মাস ফ্লো রেট সিপিসি এবং ডেলটিসি, এটা কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স। এখন যদি আমাদের এই দুইটারই এম ডট সিপিএইচ, হট ফ্লুইডের এম ডট এবং সিপির মাল্টিপ্লিকেশন যেটা, এটা যদি কোল্ড ফ্লুইডের এম ডট এবং সিপির সমান সমান হয়, তাহলে আমরা লিখতে পারি যে ডেল টি এইচ ইজ ইকুয়াল টু ডেল টি সি, অর্থাৎ হট ফ্লুইড যে পরিমাণ টেম্পারেচার সে ডাউন হবে, কোল্ড ফ্লুইডের সেই পরিমাণ টেম্পারেচার আপ হবে। এটা তোমাদেরকে আগেও বলেছি যে ক্যাপাসিটি রেট অফ দা বোথ দা ফ্লুইডের যদি সেম হয়, তাহলে একটা ফ্লুইডের যে পরিমাণ টেম্পারেচার ডাউন হবে, আরেকটা ফ্লুইডের সেই পরিমাণ টেম্পারেচার আপ হবে। সেটা এই ইকুয়েশন দিয়ে তোমরা প্রমাণ করতে পারো। আচ্ছা, এখন আমরা Q dot max যেটা, the determination of Q dot max require the availability of the inlet temperature of the hot and cold fluid and their mass flow rate. এখানে আউটলেট টেম্পারেচারের প্রয়োজন নেই। Q dot max ডিটারমাইন করতে আমাদের হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার এবং কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, এই দুটো জানা থাকলে এবং যদি ইফেক্টিভনেস জানা থাকে, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব, Q dot max। তাহলে আমাদের বলছে যে once the effectiveness of the heat exchanger is known, the actual heat transfer, that is Q dot, can be determined. এই দেখো, Q dot equal to, এটা epsilon হলো effectiveness of the heat exchanger into Q dot max। এই ইকুয়েশনটা আমরা জানি। তাহলে আমরা Q dot max এর পরিবর্তে আমরা জানি যে C mean, অর্থাৎ হিট ক্যাপাসিটি রেট দুইটা ফ্লুইডের মধ্যে যেটা কম সেটা ইনটু হট ফ্লুইডের ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স। ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্সটা হলো হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার মাইনাস কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হট ফ্লুইডের ইনলেট এবং কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার যদি জানা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ মাস ফ্লো রেট জানা থাকে, আর ইফেক্টিভনেস যদি জানা থাকে, তাহলে আমরা অ্যাকচুয়াল হিট ট্রান্সফার অফ দ্য হিট এক্সচেঞ্জার আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আউটলেট টেম্পারেচার যদি দেওয়া নাও থাকে, সেক্ষেত্রে আমার সমস্যা নেই, আউটলেট টেম্পারেচার দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল হিট ট্রান্সফার রেট আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো। The effectiveness of heat exchanger enables us to determine the heat transfer rate without knowing the outlet temperature of the fluid. The outlet temperature না জানা থাকলে আমাদের সেই ক্ষেত্রে effectiveness of the heat exchanger এটা জানা থাকতে হবে। effectivenessটা আমাদের জানা থাকতে হবে। effectivenessটা কি? if CC is equal to C mean, অর্থাৎ কোল্ড ফ্লুইডের যে হিট ক্যাপাসিটি রেট যেটা, সেটা যদি মিনিমাম হয়, আমরা ধরি যে কোল্ড ফ্লুইডের হিট ক্যাপাসিটি রেট মিনিমাম সি মিন, তাহলে আমাদের যে ইফেক্টিভনেস ইকুয়েশনটা দাঁড়াচ্ছে
অ্যাকচুয়াল হিট ট্রান্সফার আমরা যখন নিব তখন কোল্ড ফ্লুইডেরটাই নিব আমরা। কোল্ড ফ্লুইডের সিসি ইন্টু টিসি আউট মাইনাস টিসি ইন, এটা হলো কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স, ডিভাইড বাই কিউ ডট ম্যাক্স। কিউ ডট ম্যাক্স এর ক্ষেত্রে আমাদের বলছে যে সিসি ইজ ইকুয়াল টু সি মিন, তাহলে কোল্ড ফ্লুইডের সিসি ইন্টু ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স টিএইচ ইন বিয়োগ টিসি ইন। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই দুইটা সিসি আর সিসি আউট হয়ে যাচ্ছে, থাকতেছে টিসি আউট অর্থাৎ কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স, এটা হলো ইফেক্টিভনেস। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কোল্ড ফ্লুইডের টেম্পারেচার আউটলেট টেম্পারেচার জানা থাকতে হবে। সিমিলারলি হট ফ্লুইডের ইফেক্টিভনেস যদি আমরা বের করতে চাই, যদি হট ফ্লুইডটা মিনিমাম হয়, সি মিন হয়, সেই ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম: হট ফ্লুইডের অ্যাকচুয়াল টেম্পারেচার, হট ফ্লুইডের ইন আউটের টেম্পারেচার ডিফারেন্স এবং সিএইচ যেটা হট ফ্লুইডের ক্যাপাসিটি রেট ডিভাইডেড বাই কিউ ডট ম্যাক্স ইজ ইকুয়াল টু সিএইচ, যেহেতু সিএইচ ইজ ইকুয়াল টু সি মিন, এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স টিএইচ ইন মাইনাস টিসি ইন। এই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে টিএইচ ইন বিয়োগ টিএইচ আউট ডিভাইডেড বাই টিএইচ ইন বিয়োগ টিসি ইন। এখানেও হট ফ্লুইডের ক্ষেত্রে যদি হট ফ্লুইডটা মিনিমাম হয়, সেই ক্ষেত্রে হট ফ্লুইডের আউটলেট টেম্পারেচার জানতে হবে ইফেক্টিভনেস বের করতে। The effectiveness of heat exchanger depends on the geometry of the heat exchanger as well as the flow arrangement. Therefore, the different types of heat exchanger have different effectiveness relation. তাহলে আমাদের আমরা বুঝলাম যে ইফেক্টিভনেস কে বের করতে হয় আর ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেট এটা আমাদের কত হতে পারে ম্যাক্সিমাম একটা হিট এক্সচেঞ্জারের, এগুলো আমরা জানলাম। এখন আমরা দেখব যে এনটিইউ রিলেশনটা আমরা বের করবো আজকে। এখানে এক্ষেত্রে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার আমরা নিব। প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা 11-23 আমরা আগে দেখিয়েছি, অর্থাৎ যখন আমরা এলএমটিডি ডেরিভেশনটা করলাম ওই সময় আমাদের এই ইকুয়েশনটা আমরা জানি নন টিএইচ আউট মাইনাস টিসি আউট ডিভাইডেড বাই টিএইচ ইন মাইনাস টিসি ইন ইকুয়াল টু মাইনাস ইউএস উইদিন ব্র্যাকেটে 1/m ডট এইচ সিপিএইচ প্লাস 1/m ডট সিপিসি। এই ইকুয়েশনটা আমরা কিন্তু তোমাদের এই পর্যন্ত আমরা ডেরিভেশন করে দেখাইছি আগেই, যখন আমরা এলএমটিডিটা ডেরিভেশন করি এলএমটিডি কিভাবে আসলো সেই ক্ষেত্রে আমরা এটা দেখিয়েছি। এটা তোমরা 11-23 এই ইকুয়েশনটা তোমরা দেখে নিও। তো এখান থেকে স্টার্ট করলে হবে, আমরা এখান থেকে এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে, অথবা আমরা কি বের করতেছি, আমরা এনটিইউ রিলেশন বের করব। এনটিইউ ইফেক্টিভনেস, এনটিইউ যেটা এনটিইউ রিলেশনটা বের করব আজকে। এটা হলো আমাদের এটা আমরা লাস্টে যেটা আসবো আর কি, যে এনটিইউ ইজ এ ফাংশন অফ ইফেক্টিভনেস ইজ এ ফাংশন অফ এনটিইউ, এবং এটা হলো তোমার ক্যাপাসিটি রেশিও যেটা সি, এটাতে আমরা এটা প্রমাণ করবো আর কি। তোমাদের যদি পরীক্ষা থাকে যে প্রুভ দ্যাট ইফেক্টিভনেস ইজ এ ফাংশন অফ এনটিইউ কমা সি, সিটা হলো স্মল সি ক্যাপাসিটি রেশিও, তাহলে তোমাদের এখান থেকে স্টার্ট করতে হবে, যেখানে আমি যেখান থেকে স্টার্ট করছি এখান থেকে স্টার্ট করতে হবে। তো এখানে তোমার এখানে হলুদ মার্কিং করা আছে যে লন টিএইচ আউট, এই ইকুয়েশনটা যেটা 11-23, এই টিএইচ আউটটা আমরা এখান থেকে বের করবো। এখানে দেখো লন টিএইচ আউট মাইনাস টিসি আউট, এখানে যা আছে উপরেরটা হুবহু নিচেরটা তাই আছে, ইকুয়াল টু মাইনাস ইউএস ডিভাইড বাই সিসি। এখানে সিসি আমরা যদি এই যে দেখা যাচ্ছে উই নো সিসি ইজ ইকুয়াল টু এম ডট সি সিপিসি, এটা তোমরা জানো। সিএইচ ইজ ইকুয়াল টু এম ডট এইচ সিপিএইচ। সিসি এবং সিএইচ তো হিট ক্যাপাসিটি রেট অফ কোল্ড ফ্লুইড এন্ড হট ফ্লুইড, এটা তো আমরা জানি। তাহলে আমরা যদি এখানে এম ডট 1/m ডট সিপিএইচ
আমরা যদি 1/cc দ্বারা আমরা গুণ করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সিসি মানে কুল ফ্লুইডের ক্যাপাসিটি রেট, তাহলে এটা আর এটা কি হবে 1 হয়ে যাচ্ছে। আর একটা হলো cc/ch, এটা থাকতেছে। এটাকে জাস্ট মানে এই টার্মে আনা, এটাকে যদি তুমি 1/cc নাও ভিতরের দিকে তাহলে এরকম একটা টার্ম আসে, যেটা ইকুয়েশন নাম্বার 34। আচ্ছা, এগেইন q ডট ইজ ইকুয়াল টু cc tc আউট মাইনাস tc ইন। এটা একটা কুল ফ্লুইডের জন্য এটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। সিমিলারলি এটা ইকুয়াল টু হট ফ্লুইডের, এটা আমরা লিখতে পারি ch th ইন মাইনাস th আউট। ঠিক আছে, এখন এখান থেকে আমরা th আউট এর ভ্যালুটা আমাদের নিতে হবে। এখানে দাগ দিয়ে রাখছি, যেটা হলুদ ইয়াতে মার্কিং করে রাখছি। তো th আউট ইকুয়াল টু আমাদের যেটা দাঁড়াচ্ছে, এটাকে যদি এই দুটো ইকুয়েশনের মধ্যে th আউট এর ভ্যালুটা বের করি তাহলে th এর আউট এর ভ্যালুটা আমরা এখানে আসছে th ইন মাইনাস cc/ch ইন ব্র্যাকেটে tc আউট মাইনাস tc ইন। এটা জাস্ট th আউট রিঅ্যারেঞ্জমেন্ট করলে এরকম একটা ইকুয়েশন আসে। এটা ইকুয়েশন নাম্বার 1135 দেওয়া হয়েছে নাম্বার। সাবস্টিটিউটিং দিস ভ্যালু অফ th আউট, এই th আউট এর এই ভ্যালুটা আমরা কোথায় বসাবো? ইন ইকুয়েশন 34, যে 34 ইকুয়েশনের উপরে আছে এই ইকুয়েশনে th আউট এর এই জায়গাটায় এই ভ্যালুটা পুরোটা বসায় দেব। এবং আফটার এডিং এন্ড সাবস্ট্রাক্টিং tc ইন, tc ইন একটা অ্যাড করব আর একটা tc ইন মাইনাস করব। tc ইন অ্যাড এবং একটা অ্যাড করব প্লাস দিয়ে আর একটা মাইনাস করব, তাহলে তো একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, th আউট এর পরিবর্তে আমরা এই পুরো জিনিসটা লিখবো। আমরা পুরো জিনিসটা কি ছিল? th ইন ছিল, th ইন মাইনাস tc ইন। tc ইন আমরা এডিশনাল দিলাম মাইনাস দিয়ে, আবার একটা প্লাস tc ইন দিলাম। বাকি যে টার্মটা আছে সেই টার্মটা এখানে যা আছে তাই আমরা বসিয়ে দিলাম। বাকি টার্মটা যেটা এটা এখানে বসিয়ে দিলাম, মাইনাস cc/ch tc আউট মাইনাস tc ইন। আর নিচের টার্মটা কোনো চেঞ্জ নাই, এরকমই থাকবে। আর ডান পাশের যে টার্মটা ছিল ওই টার্মটা এখানে যেরকম আছে 1134, ওটা ওইরকমই থাকবে। তাহলে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে যদি আলাদা আলাদা ভাগ করি, এই প্রথম দুটো টার্ম একটা নিলাম, প্রথম দুটো টার্ম ডিভাইডেড বাই th ইন মাইনাস tc ইন, এখানে এই প্লাসটা দিলাম, প্লাস দিয়ে এই দুটো টার্ম নিলাম tc ইন মাইনাস tc আউট ডিভাইডেড বাই এই নিচের টার্মটা মাইনাস উপরে যেটা আছে ওটাই থাকবে, আর নিচে th ইন মাইনাস tc ইন। মানে উপরে যে ইকুয়েশনটা লনের ভিতরে যেটা ছিল এই ইকুয়েশনটাকে তিনটা ভাগে ভাগ করলাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, আর ডান পাশে যা আছে তাই থাকবে। এখন এটাকে দেখা যাচ্ছে যে এখানে একই রকম দুইটা টার্ম আসছে, এই জন্য আমরা করে দিচ্ছি 1 লিখতে পারছি, th ইন বিয়োগ tc ইন ডিভাইড বাই th ইন tc ইন, এই দুটা কাটাকাটি দিয়ে 1 হয়ে যাচ্ছে, মাইনাস tc আউট মাইনাস tc ইন। এখানে মাইনাস যদি দাও তুমি তাহলে এটা tc আউটটা সামনে চলে আসতেছে, মাইনাস tc ইন চলে আসছে, আর নিচে যেটা আছে ওইটাই থাকবে। আর এখানে যেটা আছে এটা হুবহু তাই থাকবে যা আছে, আর ডান পাশে একটা একই রকম রয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, অর্থাৎ tc আউট মাইনাস tc ইন ডিভাইড বাই th ইন মাইনাস tc ইন, এটাকে যদি কমন নেই এই দুটো টার্ম থেকে, কমন নিলে আমাদের এটা থাকতেছে 1 প্লাস cc/ch, জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করা, ইকুয়াল টু ডান পাশে যেটা আছে এটাই থাকবে। We now manipulate the definition of effectiveness to obtain, আমরা effectiveness equal to q dot by q dot max এটা আমরা জানি। তাহলে q dot এর পরিবর্তে আমরা যদি ফুল ফ্লুইডের নিচ্ছি cc into tc out minus tc in divided by
সি মিন, অর্থাৎ এই দুটোর ভিতরে যেটা মিনিমাম হবে সেটা ইনটু ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স হট ফ্লুইড ইন মাইনাস হট ফ্লুইড আউট, এটা আমরা জানি। দেন আমরা এখান থেকে যদি টিসি আউট মাইনাস টিসি ইন ডিভাইড বাই টিএইচ ইন টিসি ইন, সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে টিসি আউট মাইনাস টিসি ইন, যেটা এই যে টিসি ইন আউট মাইনাস টিসি ইন ডিভাইড বাই টিএইচ ইন মাইনাস টিসি ইন ইকুয়াল টু আমরা লিখতে পারি effectiveness into Cmin by Cc. Substituting this result into equation 1136 হলো এটা, এই 36 এর এই রেজাল্টটাকে আমার বসাইতে হবে, এই আমার এই যে এর পরিবর্তে এই জিনিসটা বসাই দিতে হবে। Effectiveness gives the following relation for the effectiveness of parallel flow heat exchanger. তো parallel flow heat exchanger এর জন্য আমরা এই যে উইদিন হলুদ দাগ দিয়ে যেটা আমরা মার্কিং করছি এই ভ্যালুটা এখানে বসাই দেবো 36 এ। বসাই দিলে আমাদের এই ফর্মে আসবে ln 1 মাইনাস উইদিন ব্র্যাকেট 1 প্লাস সিসি বাই সিএইচ, তারপরে আসতেছে যে এই টার্মটা ইফেক্টিভনেস ইনটু সিমিন বাই সিসি, যেটা আসতেছে এই যে এটার পরিবর্তে এই ভ্যালুটা আসতেছে ইনটু মাইনাস ইউ মাইনাস এস ডান পাশে যে টার্মটা ছিল সেটা ওইরকমই থাকবে। দেন আমরা এটাকে আবার লিখলাম, লেখার পর লনটা উঠাই দিলে এই পাশে যদি লনটা উঠাই দিই তাহলে ডান পাশে চলে যাবে এক্সপোনেনশিয়াল, এই টার্মটা এক্সপোনেনশিয়াল উইদিন ব্র্যাকেটে মাইনাস যে টার্মটা ছিল ওইটাই থাকবে। তারপর আমরা যদি এখান থেকে ইফেক্টিভনেস যে টার্মটা এটা যদি আমরা বাম পাশে রাখি, ইফেক্টিভনেস প্যারালাল ফ্লোর ক্ষেত্রে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা এরকম পেয়ে যাচ্ছি 1 minus exponential minus UAS by CC within bracket 1 minus CC by CH divided by a termটা 1 plus CC into Cmin by CC. Taking either CC or CH to be Cmin, এখন দুটার ভিতরে যে কোনো একটা যদি আমরা মিনিমাম ধরি, both approaches give the same result. And CC অথবা CH যে কোনো একটাকে যদি আমরা মিনিমাম ধরি তাহলে যে কোনো একটাকে ধরলে একই রেজাল্ট আসবে। The relation above can be expressed more conveniently as effectiveness parallel flow heat exchanger ক্ষেত্রে 1 minus exponential minus UAS Cmin within bracket 1 plus Cmin by Cmax divided by 1 plus Cmin by Cmax, মানে এখানে যদি যে কোনো একটাকে আমরা ধরি Cmin তাহলে অন্যটা থাকবে ওই হিসাবে এটা হয়ে যাবে। আলটিমেটলি এই টার্মটা চলে যাবে, তাহলে তোমার থাকবে 1 প্লাস Cmin বাই Cmax। তাহলে এটি হলো একটা ডেরিভেশন। এগেইন Cmin is the smaller heat capacity rate and Cmax is the larger one, and it makes no difference whether Cmin belongs to the hot or cold fluid. ওটাই আমরা এখানে এটা যেটা দেখছি এই ইকুয়েশনটা আমরা এখানে দেখাইলাম যে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আগের স্লাইডটা আবার একটু বলবেন? হ্যাঁ বলো। এই পার্টটা স্যার, এই যে এই পার্টটা তো বলছে যে টেকিং আইদার সিসি অর সিসি অর সিএইচ টু বি সিমিন, যে কোনো একটাকে সি মিনিমাম ধরবা, তাহলে কি ইকুয়েশনটা সিএইচ অথবা সিসি যে কোনো একটাকে যদি সিমিন ধরো, সিমিন ধরে তুমি এখানে বসায় দিলে সিসি অথবা সিএইচ যে কোনো একটাকে ধরবা, সব জায়গায় একটাকেই মিনিমাম ধরবা। সিসি কে যদি ধরো সিসি কে সিমিন ধরবা, তাহলে সিসি কে যদি সিমিন ধরো উপরের টার্মটা কি আসতেছে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল ইউএস সিসির পরিবর্তে সিমিন আসতেছে, এই যে সিসির পরিবর্তে সিমিন, ঠিক আছে 1 মাইনাস সিসি বাই সিমিন, সিসি কে সিমিন ধরছো তাহলে সিমিন বাই সিএইচ টা হবে সি ম্যাক্স হয়ে যাবে। তখন একটা যদি মিনিমাম হয় একটা হবে ম্যাক্সিমাম। এই উপরের টার্মটা বুঝছো তো স্যার 1 মাইনাস সিমিন বাই সিম্যাক্স হইতো না স্যার? কোনটা উপরেরটা? না, এখানে উপরের টার্মটা সিসি যেটা সিসি কে সি মিন ধরছো, সি মিন ধরলাম, আর এখানে যে টার্মটা 1 মাইনাস
সিসি আর সিমিন, এখানে মাইনাস, হ্যাঁ ক্লাস হচ্ছে, বলো না 1 মাইনাস সিসি বাই সিমিন, এখানে প্লাস হয়ে গেছে তাই না? জি স্যার। ও আচ্ছা, এই প্লাসটা তাহলে আমাকে দেখতে হবে এটা। এখানে কোথাও হয়তো ভুল হয়েছে, কোথাও প্লাস হবে। আচ্ছা যাই হোক, এটা মনে হয় একটা প্লাস হবে, কিন্তু প্লাসটা কিভাবে আসলো? এটা আমার তাহলে এখানে মাইনাস যদি আমরা ইয়া নেই, এখানে প্লাস ছিল বুঝছো, এখানে ভুল হয়ে গেছে এই জায়গাটায়। এই যে দেখো 1 প্লাস সিসি বাই সিএইচ ছিল না, এই যে আমাদের কার্সরটা দেখা যাচ্ছে, জি স্যার। এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা আসলে প্লাস হবে। ঠিক আছে, তোমরা প্লাস করে নিও, এটা কারেকশন। এখানে একটা ভুল হয়েছে, মানে টাইপিং লিখতে যায় ভুল হয়েছে। মাইনাস ইউএস সিসি যখন নিলাম, উইদিন ব্র্যাকেটে এই টার্মটা ছিল প্লাস, তারপর এখানে কিন্তু হঠাৎ করে এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস এখানে প্লাসই হবে সব জায়গায়। আলটিমেটলি এটাও প্লাস হবে, এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে, বুঝছো? এখানে প্লাস, তাহলে সিমিন বাই সিম্যাক্স, আর নিচের টার্মটা, হ্যাঁ সিসি আর সিমিন এটা যদি ইয়া হয়ে যায়, সিমিন বাই সিসি, সিসি মানে সিমিন, তাহলে এটা কেটে গেল, তাহলে সিসি সিমিন আর সিএসটা সিম্যাক্স। এখন বুঝতে পারছো তো? এটা এখানে শুধু প্লাস হবে, ওটা টাইপিং মিস্টেক, এখানে সব জায়গায় তোমার ই করতে হবে, প্লাসটা দিতে হবে। বই তো আছে, এটা বইতে তোমরা দেখে নিও। It can be shown that effectiveness of double pipe parallel flow heat exchanger parallel is equal to এটা। তাহলে আমরা এই একটা টার্ম আসছে, তাহলে বলছে effectiveness relation of the heat exchanger exchangers typically involve a dimensionless group। এখানে হলো dimensionless group, হলো এটা US by Cmin, আর এই টার্মটা এখানে ডাইমেনশনলেস গ্রুপ আছে, এটাকে বলা হয় নাম্বার অফ ট্রান্সফার ইউনিট, যেটা এই টার্মটাকে। এখানে দুইটা টার্ম, একটা হলো ইউএস বাই সিমিন একটা টার্ম, আর একটা হলো সিমিন বাই সিম্যাক্স একটা টার্ম। ইউএস বাই সিমিন যেটা, এটাকে বলা হচ্ছে এনটিইউ, নাম্বার অফ ট্রান্সফার ইউনিট। ইউএস বাই সিমিন, এখানে ইউটা হলো ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এসটা হলো সারফেস এরিয়া, রেড বাই সিমিন। সিমিনটাকে তো আমরা জানি, সিমিন হলো m ডট সিপি ইনটু মিনিমাম, যেটা হবে দুটো ফ্লুইডের মধ্যে। তাহলে এনটিইউ, তাহলে এনটিইউ হয় ওভারঅল, ইউ ইকুয়াল টু ওভারঅল হিট ট্রান্সফার করলে এস ইজ দা হিট ট্রান্সফার সারফেস এরিয়া অফ দা হিট এক্সচেঞ্জার। নোট দ্যাট দা এনটিইউ ইজ প্রপোর্শনাল টু এস। এনটিইউটা হলো সারফেস এরিয়ার প্রপোর্শনাল, ইকুয়েশনে বোঝা যাচ্ছে যে এনটিইউ যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া। Therefore, for specified values of U and Cmin, Cmin এর ভ্যালু এবং U এর ভ্যালু যদি একই থাকে, বা কোনো একটা পার্টিকুলার ভ্যালু থাকে U এবং Cmin, তাহলে এনটিইউটা বাড়বে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যদি এনটিইউটা সারফেস, তাহলে এনটিইউটা হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা সারফেস এরিয়া। এনটিইউ ইজ এ মেজার অফ দা হিট ট্রান্সফার সারফেস এরিয়া। তাহলে এনটিইউ যত বাড়বে, তোমার সারফেস এরিয়াটা তত বেশি হবে। The larger the NTU, the larger the heat exchanger. Heat exchanger surface area বড় মানে heat exchanger টা বড় হবে। It is also convenient to define capacity ratio. Capacity ratio না, এটা capacity rate, এটা যেমন Cmin এর capacity rate আর Cmax ও আরেকটা heat capacity, এই দুটো রেশিও যদি করি আমরা, এটাকে বলা হয় capacity ratio। Small c equal to capital Cmin divided by capital Cmax। এই যেখানে এই টার্মটা, এই টার্ম এবং এই টার্ম, তাহলে আমরা এখানে দুইটা টার্ম আমরা ধরবো, একটা হলো এনটিইউ, এনটিইউ হলো ইউএস বাই সিমিন, আর এটাকে বলবো আমরা সিমিন বাই সিম্যাক্স কে বলবো আমরা ক্যাপাসিটি রেশিও সি, স্মল সি। তাহলে ইট ক্যান বি শোন দ্যাট ইফেক্টিভনেস অফ দ্য হিট এক্সচেঞ্জার ইজ এ ফাংশন অফ নাম্বার অফ ট্রান্সফার ইউনিট।
তাহলে effectiveness, এটা হলো effectiveness heat exchanger is a function of NTU, এটা কি বললো NTU, and একটা ফাংশন হলো ক্যাপাসিটি রেশিও, ফাংশন অফ ক্যাপাসিটি রেশিও, এই দুইটাই টার্ম এখানে আছে, আর কিছু নাই। তাহলে it can be effectiveness of the heat exchanger is a function of number of transfer unit NTU and the capacity ratio C, that is effectiveness epsilon equal to function of US divided by C min, comma C min by C max equal to function of NTU, comma small c. NTU হলো নাম্বার অফ ট্রান্সফার ইউনিট আর C টা হলো ক্যাপাসিটি রেশিও। তাহলে তোমাদের যদি এরকম প্রশ্ন থাকে যে প্রুভ দ্যাট effectiveness of a heat exchanger is a function of NTU and capacity ratio C, তাহলে তোমাদের এটা এই পর্যন্ত করতে হবে, এখান থেকে স্টার্ট করলে হবে যে আমরা এই ইকুয়েশনে, অথবা এটার আগের থেকে শুরু করতে পারো, এটা কিভাবে আসলো সেখান থেকে এই টার্মটা, অর্থাৎ 1123 ইকুয়েশনটা আগের 2-3টা লাইন তোমরা দেখলে এখানে এই টার্মটা তোমরা নিয়ে আসতে পারো। এটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা এটা আসছে, কিন্তু তোমার এটা ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়াল মানে নিবা স্মল এরিয়া, দেন এটা ইন্টিগ্রেশন করলে এটা আসছে। আমরা প্রিভিয়াসলি আমরা এটা একটু দেখে আসতে পারি। এই দেখুন, এটা যখন আমরা ডেরিভেট করি, মানে এটা ইয়া করি, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, এটাতে যখন আমরা লগ মিন টেম্পারেচারটা বের করি, সেক্ষেত্রে আমরা স্মল এরিয়া ধরছিলাম। এখানে কিন্তু আমাদের স্মল এরিয়াতে আমাদের একটা হট ফ্লুইডের জন্য একটা কোল্ড ফ্লুইডের জন্য এনার্জি ব্যালেন্স ইকুয়েশন আমরা বের করছিলাম। এখান থেকে ডিটিএইচ এবং ডিটিএইচ মানে এই যে এই ডিটিএইচ, এই টেম্পারেচার ডিফারেন্সটা হট ফ্লুইডের জন্য এবং কোল্ড ফ্লুইডের জন্য এই টেম্পারেচার ডিফারেন্সটা আমরা বের করছিলাম। বের করার পরে তারপর আমরা এখানে একটা থেকে বিয়োগ করেছিলাম, হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডে এটা বিয়োগ করার পরে আমাদের এরকম একটা টার্ম আসছে। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন যখন করলাম ইনলেট থেকে আউটলেট পর্যন্ত, ইন্টিগ্রেশন করার পরে আমাদের কিন্তু এই টার্মটা আসছে 11-23 লন টিএইচ আউট মাইনাস টিসি আউট ডিভাইডেড বাই টিএইচ ইন মাইনাস টিসি ইন ইকুয়াল টু মাইনাস এটা। এই পর্যন্ত তোমরা যদি এখান থেকে যদি এই লগ মিন টেম্পারেচার ডিফারেন্স মেথড থেকে এখান থেকে যদি তোমরা শুরু করে এই পর্যন্ত আনলা, এই ইকুয়েশনটা এই পর্যন্ত আনার পর তারপরে ওখান থেকে স্টার্ট করবো, তাহলে সবচেয়ে মানে ভালো হয়। তারপরে এখান থেকে স্টার্ট করলাম, ওই পর্যন্ত তোমরা ওখানে পেলা, তারপরে এখান থেকে স্টার্ট করলে তোমার এখানে আসলে কিছু না, তোমার একটা হলো যে টিএইচ আউটটা তোমাকে বের করতে হবে, আর টিএইচ আউটের ভ্যালুটা এখানে বসাতে হবে। তারপরে এখানে বসানো গেলে হবে না, টিসি এখানে একটা অ্যাড করতে হবে, টিসি ইনটাকে একবার অ্যাড করবা আর একবার সাবট্রাক্ট করবা, তারপরে 3টা টার্মকে আলাদা আলাদা করতে হবে। এখানে একটা ভুল হয়ে গেছে, যে ডান পাশে 1 + cc/ch ছিল, এখানে এসে মাইনাস হয়ে গেছে, মাইনাসটা এটা ভুল হয়েছে, তোমরা এখানে প্লাস করে দেবে, বইতেও আছে এটা। তো এইভাবে এটা তোমরা ফাইনালি টার্ম আসবে। তারপরে প্রমাণ করবে যে effectiveness is a function of NTU and C capacity ratio। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন, যদি থাকে তাহলে এরকম একটা ডেরিভেশন থাকতে পারে, এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পারবা না, তুমি একবার একটু প্র্যাকটিস করো। আর কোনো কোশ্চেন আছে এটাতে? আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, আমরা প্রসিড করি। হিট এক্সচেঞ্জারের ইফেক্টিভনেস এর যে একটা টেবিল আছে, টেবিল 11-4, এই টেবিলের ভিতরে তোমার এখানে দেওয়া আছে যে যখন ডাবল পাইপ প্যারালাল ফ্লোর জন্য একটা ইফেক্টিভনেস এনটিইউ একটা ইকুয়েশন দেওয়া আছে, কাউন্টার ফ্লোর জন্য আরেকটা ইকুয়েশন দেওয়া আছে। আমরা কিন্তু এই যে প্যারালাল ফ্লোর জন্য আমরা এটা বের করছি,
কাউন্টার ফ্লোর জন্য এই ইকুয়েশন দেওয়া আছে। শেল এন্ড টিউব, ওয়ান শেল পাস 2, 4, 6, 8 এইভাবে টিউব পাস যদি হয় সেই ক্ষেত্রে ওয়ান শেল পাস থাকবে এবং টিউব পাস থাকবে 2টা 4টা 6টা এরকম 2 এর গুণিতক, তাহলে তোমার ওই ক্ষেত্রে এই ইকুয়েশন ইউজ করতে হবে। আর ক্লোজ ফ্লো যদি হয় সিঙ্গেল পাস, ক্লোজ ফ্লো যদি সিঙ্গেল পাস হয় বোথ ফ্লুইড আনমিক্সড, তাহলে এই ইকুয়েশন ইউজ করতে হবে। সিম্যাক্স যেটা ম্যাক্সিমাম ফ্লুইড, এটা যদি মিক্সড হয়, সিম্যাক্স যেটা বলি সেটা যদি মিক্সড থাকে আর সিমিনটা আনমিক্সড থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করতে হবে। অথবা সিমিনটা মিক্সড থাকে সিম্যাক্সটা আনমিক্সড থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করতে হবে। অল হিট এক্সচেঞ্জার্স জন্য এই ইকুয়েশন ইউজ করা যাবে যদি সি এর ভ্যালুটা 0 হয়, সিমিন বাই সিম্যাক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে যে কোনো হিট এক্সচেঞ্জের জন্য এই ইকুয়েশনটা ইউজ করা যেতে পারে, নিচের ইকুয়েশন ইউজ করতে হবে। তাহলে তোমাদের এই টেবিলটা হাতে দেওয়া থাকবে, কোনো ম্যাথমেটিক্যাল যদি এই ধরনের ইকুয়েশন দরকার হয় তাহলে এই টেবিল দেওয়া থাকবে। আর গ্রাফ আছে এখানে এ বি সি ডি ই এফ এরকম 4টা গ্রাফ আছে, 6টা গ্রাফ আছে। 6টা গ্রাফের ভিতরে এখানে এই গ্রাফ থেকেও তোমরা যদি এনটিইউর ভ্যালুটা জানো আর সি মিন বাই সি ম্যাক্স এর ভ্যালুটা জানো তাহলে এটা প্যারালাল ফ্লোর জন্য এই গ্রাফ ইউজ করে এখানে ইফেক্টিভনেসটা বের করতে পারবে। সেই ক্ষেত্রে এই ইকুয়েশনের প্রয়োজন হবে না, ইকুয়েশন করতে গেলে ক্যালকুলেশন করতে হবে অনেক কিছু, বাট এই গ্রাফ থেকে তোমার কোনো ক্যালকুলেশন লাগবে না, সরাসরি গ্রাফ থেকে তুমি ইফেক্টিভনেস বের করে ফেলতে পারবে। এটা হলো প্যারালাল ফ্লোর ক্ষেত্রে। এনটিইউ যদি জানো আর এই লাইনগুলো অর্থাৎ সি মিন বাই সি ম্যাক্স এর ভ্যালু যদি জানা থাকে তাহলে এই গ্রাফ থেকে ইফেক্টিভনেস বের করবে। সিমিলারলি এটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে এটা হলো 1 শেল পাস এন্ড 2, 4, 6 টিউব পাস, এটার জন্য এই গ্রাফটা। আর 2 শেল পাস 4, 6, 8 টিউব পাসের জন্য এই গ্রাফটা ইউজ করব। আর এটা হলো ক্লোজ ফ্লো উইথ বোথ ফ্লুইডস আনমিক্সড, সেই ক্ষেত্রে এই গ্রাফ। আর ক্লোজ ফ্লো উইথ ওয়ান ফ্লুইড মিক্সড এন্ড অ্যানাদার ফ্লুইড আনমিক্সড, তাহলে এই গ্রাফটা ইউজ করতে হবে। এখন তোমাদের গ্রাফ ইউজ করেও করতে পারো ইফেক্টিভনেস ভ্যালু, আর অথবা এই টেবিল ইউজ করে করতে পারো, তবে আমি মনে করি গ্রাফ ইউজ করলে তোমার ক্যালকুলেশন করা লাগছে না, আর ইকুয়েশন ইউজ করলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, অনেক সময় লাগবে। যাই হোক, আমরা এখন অবজারভেশন ফ্রম দ্য ইফেক্টিভনেস রিলেশন এন্ড চার্টস। দ্য ভ্যালু অফ দ্য ইফেক্টিভনেস রেঞ্জেস ফ্রম 0 to 1। এই চার্টগুলোতে থেকে তোমার ভ্যালু যেটা বলছে ইফেক্টিভনেস এর ভ্যালু 0 to 1। It increases rapidly with NTU for small values up to NTU 1.5. Effectiveness-টা NTU ভ্যালুর উপর ডিপেন্ড করে। NTU ভ্যালুটা 1.5 যদি এখানে আসে, NTU ভ্যালুটা 1.5 পর্যন্ত, এটা ইফেক্টিভনেসটা খুব দ্রুত বাড়ে। কিন্তু তারপর বলছে যে NTU ভ্যালুটা effectiveness increase করবে খুব দ্রুত NTU ভ্যালুটা আপ টু 1.5 পর্যন্ত, but rather slowly for larger values. Therefore, the use of heat exchanger with a large NTU, usually larger than 3, and thus a large size cannot be justified economically, since a large increase in NTU in this case corresponds to a small increase in effectiveness. Thus, a heat exchanger with a very high effectiveness may be highly desirable from a heat transfer point of view, but rather undesirable from an economical point of view. এটা বোঝার চেষ্টা করো যে তোমার ইফেক্টিভনেস আমি চাই বেশি হোক। ইফেক্টিভনেস বেশি করতে গেলে আমাদের এনটিইউর ভ্যালুটা, এনটিইউ কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার, সারফেস এরিয়া অফ দ্য হিট এক্সচেঞ্জার। কাজেই সারফেস এরিয়া যদি বাড়াও তাহলে হিট ট্রান্সফার ইফেক্টিভনেস বাড়বে, খুব দ্রুত বাড়বে 1.5 পর্যন্ত, এনটিইউর ভ্যালু 1.5 পর্যন্ত। 1.5 এর পরে যদি 3 পর্যন্ত যদি নাও তাহলে বাড়ার যে রেটটা সেটা কম সবগুলোর ক্ষেত্রেই। তাহলে 3 পরে 3 পর্যন্ত 1.5 পর্যন্ত অনেক বেশি বাড়বে, অর্থাৎ 1.5 পর্যন্ত এনটিইউ হলো হিট এক্সচেঞ্জারের সাইজ, সেই সাইজটা হিট ট্রান্সফার রেটটা অনেক বেশি হবে। তারপরে যদি 3 পর্যন্ত যাও
সেখানেও আস্তে আস্তে বাড়বে, বাড়ার রেটটা একটু কম থাকবে। কিন্তু 3 পরে যে বাড়ার রেটটা মোটামুটি ফ্ল্যাট হয়ে যায়, খুব একটা বাড়ে না, সামান্য হয়তো বাড়তে পারে। কিন্তু সেই ক্ষেত্রে 3 উপরে যাওয়াটা আমাদের ঠিক হবে না, কারণ ইকোনমিক্যালি সেখানে ইফেক্টিভনেস যতটুকু বাড়বে তার চেয়ে আমাদের খরচটা অনেক বেশি পড়ে যাবে, কারণ সার্ফেস এরিয়াটা অনেক 3 পরে গেলে অনেক বড় হবে। এজ এ রেজাল্ট তোমার হিট ট্রান্সফার রেট ওইভাবে আমরা পাবো না, খরচ বেশি করবো, সাইজ বাড়াবো, কিন্তু হিট ট্রান্সফার রেটটা ওইভাবে পাবো না। আজই বলছে যে তোমার ইকোনমিক্যালি হাইলি ডিজায়ারেবল আমাদের হিট ট্রান্সফার রেট ইফেক্টিভনেস আমরা চাই বেশি হোক হিট ট্রান্সফার পয়েন্ট অফ ভিউ থেকে, বাট বলছে যে ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা আনডিজায়ারেবল 3 উপরে যাওয়াটা। For a given NTU and capacity ratio Cmin by Cmax, for a given NTU the capacity ratio যেটা হলো capacity ratio টা হলো Cmin by Cmax, the counter flow heat exchanger has the highest effectiveness, followed closely by the cross flow heat exchanger with both fluids unmixed. The lowest effectiveness value are encountered in parallel flow heat exchanger. এখানে বলছে যে NTU ভ্যালুটা যদি তোমার ফিক্সড থাকে, যে কোনো একটা পার্টিকুলার NTU ভ্যালুতে যে ক্যাপাসিটি রেশিও যেটা Cmin by Cmax, এটার ভ্যালুটা যদি আমার ম্যাক্সিমাম হবে, the counter flow heat exchanger is the highest effectiveness পাওয়া যাবে। মানে ক্যাপাসিটি রেশিও এবং এই ছবিটা দেখা যাচ্ছে যে NTU হলো হরিজন্টাল দিকে আর ভার্টিক্যাল দিকে হলো ইফেক্টিভনেস, আর এগুলা হলো তোমার Cmin by Cmax এর ভ্যালুটা তোমার এখানে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্টিকুলার Cmin by Cmax যেটাই নাও তুমি, ধরো এখানে 0.25 যদি ধরো, NTU ভ্যালু যদি 2 ধরো, তাহলে যে কোনো একটা ভ্যালু ধরার পরে এখানে যেটা ভ্যালুটা পাবা, এই ভ্যালুটা হবে কাউন্টার ফ্লোর ক্ষেত্রে এই ভ্যালুটা অলওয়েজ হায়ার। এখানে যদি দেখো এটা হলো কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে যদি 2 ধরো NTU আর এটা যদি 0.25 ধরো Cmin by Cmax, তাহলে 80% আসতেছে। আর সিমিলার প্যারালাল ক্ষেত্রে এখানে 2 ধরো যদি প্যারালাল ফ্লোর ক্ষেত্রে, এটা আসতেছে তোমার 72 মতো আসতেছে, আর এটা আসছে 80। যে কোনোটাই তুমি যদি হিসাব করো, এটা ধরো যে কোনোটা চাই 60টার ভিতরে, সবগুলোর ক্ষেত্রেই তোমার বলছে যে পার্টিকুলার NTU এবং ক্যাপাসিটি রেশিও ভ্যালু যদি আমি ধরার পরে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ইফেক্টিভনেস পাবো, আমরা হাইয়েস্ট ইফেক্টিভনেস। তারপরে সেকেন্ড পজিশনে থাকবে যে followed closely to the close flow heat exchanger with both fluids unmixed. পরটা হলো close flow heat exchanger with both fluids unmixed, আর সবচেয়ে কম হবে প্যারালাল ফ্লো। এই গ্রাফটার ভিতরে এই সবগুলি দেওয়া আছে। টপ যেটা সবচেয়ে উপরেরটা হলো কাউন্টার ফ্লো, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভনেস। দ্বিতীয়টা হলো ক্লোজ ফ্লো উইথ বোথ ফ্লুইড আনমিক্সড, এবং সবচেয়ে কম হলো প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। সেটাই বলছে স্যার, কাউন্টার ফ্লোটা আরেকবার বলবেন স্যার। বলছে যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ NTU এবং C, এই দুইটা ভ্যালু যদি যে কোনো একটা ভ্যালু ধরো, দুইটারই ভ্যালু ধরে তোমার এখানে 6টা গ্রাফ আছে, 1 2 3 4 5 6। এই 6টা গ্রাফে আমি একটা এক্সাম্পল দিলাম যে NTU যদি 2 হয় আর এখানে Cmin by Cmax এর এই পয়েন্টটা যদি 0.25 ধরো, তাহলে এখানে আসতেছে 72 আসতেছে, 72 আসতেছে। যদি কাউন্টার ফ্লোটা ধরো তাহলে এখানে আসতেছে 80 উপরে আসতেছে, 81 বা 82 মতো আসতেছে। সিমিলারলি এগুলাও অনেক বেশি, এটাও 80 কাছাকাছি। সেটাই বলছে যে কোন একটা পার্টিকুলার NTU এবং স্মল c ক্যাপাসিটি রেশিও যদি তুমি কনসিডার করো, সেই ক্ষেত্রে তোমার হাইয়েস্ট ইফেক্টিভনেস হবে তোমার কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারে, তারপরেই থাকবে ক্লোজ ফ্লো হিট এক্সচেঞ্জার উইথ বোথ ফ্লুইডস আনমিক্সড, এবং লোয়েস্ট হবে
প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। এখানে এই ছবিটিতে সব বুঝাই দিচ্ছি তিনটাই। প্রথমটা উপরেরটা যেটা আছে সেটার ইফেক্টিভনেস সবচেয়ে বেশি, সেটা হলো কাউন্টার ফ্লো। মাঝখানেরটা আছে, তারপরে পরে আছে ক্লোজ ফ্লো উইথ বোথ ফ্লুইডস আনমিক্সড। আর সবচেয়ে কম যেটা হলো প্যারালাল ফ্লো। এই ছবি দেখলে বোঝা যাচ্ছে, এই গ্রাফটা দেখে। তাহলে তোমার কি বলছে, ফর এ স্পেসিফাইড NTU and capacity ratio C, the counter flow heat exchanger has the highest effectiveness and the parallel flow is the lowest. বুঝতে পারছো? হ্যালো, কি যেন কোশ্চেন করছিল, বুঝতে পারছো এখন? স্যার জি স্যার, বুঝতে পেরেছি স্যার। Okay. The effectiveness of heat exchanger is independent of the capacity ratio C for NTU values of less than about 0.3. 0.3 নিচে যদি NTU ভ্যালু আসে, সেই ক্ষেত্রে ইফেক্টিভনেস NTU ভ্যালু যদি NTU ভ্যালুটা যদি 0.3 নিচে আসে, সেক্ষেত্রে ক্যাপাসিটি রেশিওর উপর ডিপেন্ড করে না ইফেক্টিভনেসটা। এই গ্রাফে দেখা যাচ্ছে এই যে 0.3, তো এখানে হলো 0.5, তারপর হলো 0.3, অর্থাৎ 0.3 পর্যন্ত তো আসলে সিমিন বাই সিম্যাক্স এর যে ক্যাপাসিটি রেশিওর যে কার্ভগুলা, সেই কার্ভগুলো স্টার্টিং হয়েছে 0.3 পর থেকে। কাজেই সেটাই বলছে যে 0.3 নিচে NTU হলে ক্যাপাসিটি রেশিও যাই হোক না কেন, এটা ক্যাপাসিটি রেশিওর উপর আর ডিপেন্ড করবে না ইফেক্টিভনেসটা। NTU ভ্যালুটা যদি 0.3 নিচে হয়, সেই ক্ষেত্রে ইফেক্টিভনেসটা কার উপর ডিপেন্ড করবে না, ইন্ডিপেন্ডেন্ট অফ ক্যাপাসিটি রেশিও। ক্যাপাসিটি রেশিও শুরু হয়েছে 0.3 পর থেকে, NTU ভ্যালু 0.3 পর থেকে। এই গ্রাফগুলোতে দেখো এখান থেকে শুরু হয়েছে, সবগুলো কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। এই পয়েন্টগুলো 0.3 পরে, এগুলো সবগুলোতে এটাতে এখান থেকে শুরু হয়েছে। সুতরাং কাজেই তোমার NTU ভ্যালু 0.3 যদি নিচে হয়, সেই ক্ষেত্রে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইফেক্টিভনেসটা ইন্ডিপেন্ডেন্ট অফ ক্যাপাসিটি রেশিও। The value of capacity ratio C ranges between 0 and 1. Capacity ratio ভ্যালুটা 0 থেকে 1 পর্যন্ত। এখানে উপরেরটা হলো 0, নিচেরটা হলো 1 থেকে 0 পর্যন্ত। সবগুলাতে ধরো 1 থেকে 0 পর্যন্ত, 1 থেকে 0 পর্যন্ত সবগুলি। সেটাই বলছে, the value of capacity ratio C ranges between 0 to 1. For a given NTU, the effectiveness becomes a maximum for C equal to 0. যেখানে C এর ভ্যালুটা 0 আছে, যে কার্ভটা উপরেরটা, সবচেয়ে উপরেরটা হলো C এর ভ্যালু 0। কাজেই C এর ভ্যালু যখন 0, সেখানে ইফেক্টিভনেসটা সবচেয়ে বেশি। সেটাই বলছে, the effectiveness becomes maximum for C equal to 0. C equal to 0 কখন হবে? বয়লার এবং কন্ডেন্সারের ক্ষেত্রে। আমি বলছি যে বয়লার এবং কন্ডেন্সারের C একটা ফ্লুইডের কি থাকবে, ক্যাপাসিটি রেট যেটা, হিট ক্যাপাসিটি রেট যেটা, সেটা ইনফিনিটি। তোমাদেরকে এটা প্রথম দিকে বলা হয়েছে যে বয়লারে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে তোমার ফ্লুইডটা বয়েল হয়ে যাচ্ছে, বাষ্প হচ্ছে। কন্ডেন্সারে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার ফ্লুইডটা তোমার কনডেন্সড হচ্ছে। কাজে এখানে টেম্পারেচার ডিফারেন্সটা হচ্ছে না একটা ফ্লুইডের ক্ষেত্রে। অ্যাজ এ রেজাল্ট তোমাকে বলছে যে এখানে একটা ফ্লুইডের হিট ক্যাপাসিটি রেটটা হবে ইনফিনিটি। কাজে সেখানে সিমিন বাই সিম্যাক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 0। আর অল ইফেক্টিভনেস রেশিও, সেক্ষেত্রে সিমিন বাই সিম্যাক্স যদি 0 হয়, তাহলে আমাদের যে ইকুয়েশনটা, ইফেক্টিভনেসের যে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু ইফেক্টিভনেস এপসাইলন ইকুয়াল টু এপসাইলন ম্যাক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস NTU। মানে যে ইকুয়েশনটা আমরা, এই ইকুয়েশনটার ভিতরে যদি C এর ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে তোমার কি থাকে, এইটুকু থাকে, শুধু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল উইদিন ব্র্যাকেটে NTU টা থাকে। সেটাই বলছে, C এর ভ্যালুটা যেখানে 0 হয়ে যাবে, সেই ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল effectiveness equal to maximum effectiveness equal to 1 minus exponential within bracket minus NTU, and a minimum for C equal to 1. And effectiveness টা সবচেয়ে মিনিমাম হবে যখন C এর ভ্যালুটা 1 হবে। সব জায়গায় C এর ভ্যালুটা যদি 1 হয়, সেক্ষেত্রে ইফেক্টিভনেস এর ভ্যালুটা সবচেয়ে কম।
when the heat capacity rates of the two fluids are equal, এখানে হিট ক্যাপাসিটি রেট যদি দুটো ফ্লুইডের এক হয় অর্থাৎ সি মিন বাই সি ম্যাক্স, এই যে সি মিন বাই সি ম্যাক্স দুটো ফ্লুইডের যদি একই রকম হয় সি মিন আর এই রেশিওটা, তাহলে 1 হবে। 1 হলে তাহলে তোমার হিট ট্রান্সফার ইফেক্টিভনেস যেটা সেটা সবচেয়ে কম হবে, মিনিমাম হবে। তাহলে তোমাকে এই দুইটা গ্রাফ ভালো করে তোমার শিখো, ক্লাস টেস্টে বা যে কোনো সময় এই ধরনের থাকবে যে তোমার পার্টিকুলার এনটিইউ এবং সির ভ্যালুর ক্ষেত্রে তোমার কোন হিট এক্সচেঞ্জার ইফেক্টিভনেস বেশি, কোনটা তারপরে কম, সবচেয়ে কম কোনটা, এটা একটা গ্রাফ আকারে দেখাও, তাহলে এটা তোমার এই গ্রাফটা আকারে দেখাইতে হবে। আর ডান পাশেরটা হলো তোমার সির ভ্যালুটা যদি 0 হয় তাহলে এটা গ্রাফ, এটা কিন্তু তোমরা একটা লিখে দেওয়া হয়েছে বয়লার এবং কন্ডেন্সারের ক্ষেত্রে। এখন বয়লার এবং কন্ডেন্সার স্পেসিফিক বলে দেওয়া হতে পারে যে বয়লার এবং কন্ডেন্সারের ক্ষেত্রে এনটিইউ এবং ইফেক্টিভনেস গ্রাফটা আঁকো, ইফেক্টিভনেস ভার্সেস এনটিইউ গ্রাফটা আঁকো, তখন তোমাকে এই গ্রাফটা আঁকে এই ইকুয়েশনটা দিয়ে তোমাকে দেখাই দিতে হবে। কারণ এগুলোতে কিন্তু তোমার ছোট ছোট কোশ্চেন এরকমই থাকবে, ক্লাস টেস্টেও এরকম থাকবে, সুতরাং এগুলো কিন্তু তোমরা অবলোক করবে না, এগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ফিগার 11-27 এবং 11-28 এই দুটো ভালো করে তোমাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন আগে তো আমরা একটা দেখলাম ইফেক্টিভনেস এর ইকুয়েশন দেখলাম অনেকগুলা। এখন আমরা এনটিইউ রিলেশনের এনটিইউ বের করার ইকুয়েশন দেখব। আগে ছিল আমাদের টেবিল, আগে যে টেবিলটা দেখছিলাম টেবিলটা ছিল ইফেক্টিভনেস ইকুয়াল টু সামথিং, তাই না? এনটিইউ ছিল ডান পাশে। আর আমরা আরেকটা টেবিলে যাব এবার, সেই টেবিলে এনটিইউ ইকুয়াল টু এই ইকুয়েশন গুলো, এনটিইউ ইকুয়াল টু ডাবল পাইপ হিট এক্সচেঞ্জের ক্ষেত্রে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে এনটিইউ ইকুয়াল টু তো এনটিইউ রিলেশন বের করব। And all the inlet and outlet temperature are specified. Inlet এবং outlet temperature যদি তোমার জানা থাকে সব ফ্লুইডের, হট এবং কোল্ড এর ইনলেট এবং আউটলেট, তাহলে আমরা এলএমটিডি মেথড ইউজ করে সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার ইজিলি বের করতে পারি। সেটা আমরা আগে শিখছি যে 4টা টেম্পারেচার দেওয়া থাকলে এলএমটিডি বের করা খুব ইজি। কিন্তু যখন টেম্পারেচার দেওয়া থাকবে না, শুধু ইনলেট টেম্পারেচার দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে এলএমটিডি আমরা বের করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের এনটিইউ মেথড ইউজ করতে হবে। Hence, তাই বলছে when all the inlet and outlet temperatures are specified, the size of the heat exchanger can be easily determined using LMTD method. LMTD মেথডের মাধ্যমে আমরা এস অর্থাৎ সারফেস এরিয়া বের করতে পারবো, সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার বের করতে পারবো যদি আমরা 4টা টেম্পারেচার দেওয়া থাকে। Alternatively, it can be determined from effectiveness NTU method by first evaluating the effectiveness from its definition and then NTU from the appropriate NTU relation. তাহলে আমাদের 4টা টেম্পারেচার যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এলএমটিডি মেথডটা আমরা ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আর যদি আউটলেট টেম্পারেচার দেওয়া না থাকে কোন একটা ফ্লুইডের, সেই ক্ষেত্রে যদি মাস ফ্লো রেট দেওয়া থাকে আর ইনলেট টেম্পারেচার দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার বের করতে পারবো এনটিইউ মেথডের মাধ্যমে। এনটিইউ মেথডের ক্ষেত্রে এনটিইউ কিভাবে বের করতে হয় সেই ইকুয়েশন দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওখানে ইফেক্টিভনেস কিভাবে বের করতে হয় সেই রিলেশন দেওয়া আছে এবং গ্রাফও দেওয়া আছে। এখন আমরা দুটো অঙ্ক যদি দেখি এক্সাম্পল, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। তার আগে আমরা একটু দুটো ক্লাসের ভিতরে আমরা একটু ইয়ে করি, একটু গ্যাপ নেই। ওকে, আমরা এখানে যেটা বলতেছিলাম যে ইনলেট এবং আউটলেট টেম্পারেচার অর্থাৎ 4টা টেম্পারেচার যখন জানা থাকবে আমাদের, তখন এলএমটিডি মেথডের মাধ্যমে আমরা সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার বের করতে পারি। বাট যখন আমাদের আউটলেট টেম্পারেচার দেওয়া না থাকে, দুটো ফ্লুইডের ইনলেট টেম্পারেচার এবং মাস ফ্লো রেট এবং ইফেক্টিভনেস যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে এনটিইউ মেথডের মাধ্যমে আমরা সাইজ অফ দ্য হিট এক্সচেঞ্জার বের করতে পারি। আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখলে আমরা একটা সুবিধা হবে। তোমাদের একটা প্রবলেম ছিল যেটা আমি আগে দেখেছি 11-4, এই প্রবলেমটা এলএমটিডি মেথডের মাধ্যমে আমরা করেছিলাম। 4টা টেম্পারেচার দেওয়া ছিল অথবা 3টা টেম্পারেচার দেওয়া ছিল।
এটা আবার অ্যান্টি মেথডেও আমরা করে দেখতে পারি যে এটা আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা, হয় কিনা। এখানে অ্যান্টি মেথডে করতে গেলে আমাদেরকে যেটা লাগবে মাস ফ্লো রেট এবং সিপি, এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। এটা আমাদের সিপির ভ্যালু তো আমরা টেবিল থেকে পাবো, আর মাস ফ্লো রেট দেওয়া আছে অঙ্কটায়। কাজে আমরা এখানে হট ফ্লুইডের জন্য সিএইচ এবং কোল্ড ফ্লুইডের জন্য সিসি আমরা বের করব। বের করে দেখার পরে আমরা দেখলাম যে এখানে আমাদের দুইটার ভিতরে যেটা মিনিমাম সেটা আমরা বের করব। মিনিমামটা হলো সিসি, অর্থাৎ কোল্ড ফ্লুইডের যে মাস ফ্লো রেট সেটা হলো কম। সি মিন ইকুয়াল টু সিসি ইজ ইকুয়াল টু 5.02 কিলোওয়াট পার ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর আমাদের ইকুয়েশনে আছে যে ক্যাপাসিটি রেশিও যেটা হলো সি মিন বাই সি ম্যাক্স। সি মিন তো পেয়ে গেলাম, তাহলে অন্যটা হবে যেটা আরেকটা হবে সি ম্যাক্স। তাহলে এই দুটো রেশিও যদি আমরা করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 0.582। দেন দ্য ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেট, ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেট আমাদের যে ইকুয়েশন আমাদের সেটা জানি, Q dot max is equal to C min, অর্থাৎ minimum heat capacity rate into highest temperature difference. Highest temperature means hot fluid in minus cold fluid in. এই দুটো টেম্পারেচার যদি তোমার দেওয়া থাকে তাহলে Q dot max তুমি বের করতে পারবে এখান থেকে। আমরা C min জানি 5.02, আর hot fluid এর inlet temperature 160, আর cold fluid এর inlet temperature 20, তাহলে আমরা পাচ্ছি 702.8 কিলোওয়াট। এটা হলো ম্যাক্সিমাম হিট ট্রান্সফার পসিবল, যেটা ম্যাক্সিমাম যেটা সম্ভব সেটা এখানে পেয়ে গেলাম। ম্যাক্সিমাম হিট ট্রান্সফার কিউ ডট ম্যাক্স। অঙ্কটা এরকম ছিল যে জিওথার্মাল ওয়াটার 160 ডিগ্রি টেম্পারেচারে ঢুকতো, আর কোল্ড ওয়াটার 20 ডিগ্রি টেম্পারেচার ঢুকবে, এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড আউট হবে। আর জিওথার্মাল টেম্পারেচারের আউটলেট টেম্পারেচারটা দেওয়া ছিল না, হ্যাঁ, আর এটা ডায়ামিটারটা দেওয়া ছিল, লেন্থটা বের করতে হতো আর কি আমাদের অঙ্কে যেটা ছিল আগে। আমরা এলএমটিটি মেথডের মাধ্যমে এটা বের করতে পারবো, যেহেতু বের করেছিলাম আগে। এখন এনটিইউ মেথডে এটা আমরা বের করলাম, কিউ ডট ম্যাক্স আমরা বের করলাম। তারপরে আমরা এখান থেকে যে একটা ফ্লুইডের কিউ ডট ম্যাক্স বের করছি, কিন্তু কিউ ডট অ্যাকচুয়াল যেটা সেটা বের করবো কিভাবে, যে ফ্লুইডের ইনলেট এবং আউটলেট দুটি টেম্পারেচার দেওয়া আছে সেই ফ্লুইডেরটা আমরা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। এখানে যেহেতু দেওয়া আছে ওয়াটারের ইনলেট এবং আউটলেট টেম্পারেচার দেওয়া আছে, কাজে ওয়াটারের ক্ষেত্রে আমরা যদি হিট ট্রান্সফার কিউ ডট বের করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে এম ডট সিপি টি আউট মাইনাস টি ইন ওয়াটার। ওয়াটারের এই সব ভ্যালু আমাদের জানা আছে, কাজে আমাদের অ্যাকচুয়াল যে হিট ট্রান্সফার রেট সেটা আমরা পাবো 301 কিলোওয়াট, আর যেটা কিউ ডট ম্যাক্স পেয়েছিলাম 702.8 কিলোওয়াট। তাহলে ইফেক্টিভনেস আমাদের যেটা ফর্মুলা আছে সেটা হলো কিউ ডট ইফেক্টিভনেস ইকুয়াল টু কিউ ডট বাই কিউ ডট ম্যাক্স। এই সব ভ্যালু আমাদের জানা আছে। কিউ ডট হলো 301 কিলোওয়াট ডিভাইড বাই কিউ ডট ম্যাক্স হলো 702.8 কিলোওয়াট। তাহলে ইফেক্টিভনেস পেয়ে গেলাম 0.428। ইফেক্টিভনেস আমরা পেয়ে গেলাম। এখন ইফেক্টিভনেস যদি জানি তাহলে আমাদের এনটিইউর ভ্যালু কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার যেহেতু এটা, সেই ক্ষেত্রে আমরা টেবিল থেকে যে ফর্মুলা সেই ফর্মুলাতে ইউজ করতে পারি, অথবা আমাদের গ্রাফ যদি নেই সেই গ্রাফ থেকে আমাদের এটা ইউজ করতে পারি। আমরা 11-5 যে টেবিলটা আছে সেই টেবিলের যে ইকুয়েশন, সেই টেবিল থেকে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের যে ইকুয়েশন সেই ইকুয়েশন থেকে আমরা এনটিইউ ইকুয়াল টু এই ফর্মুলা ইউজ করলাম। দেখি আমরা 11-5 এটা হলো প্যারালাল ফ্লো, আর নিচেটা হলো কাউন্টার ফ্লো। কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন ইউজ করে আমি এখানে এনটিইউ ইকুয়াল টু এই সবকিছু আমার জানা আছে, সব ভ্যালু বসা দিলে আমাদের পাচ্ছি এনটিইউ 0.651 পেয়ে যাচ্ছে। এনটিইউর ভ্যালু জানা আছে, ইফেক্টিভনেস এর ভ্যালু জানা আছে, কাজে আমরা ইফেক্টিভনেস যেহেতু জানছি সেখান থেকে এনটিইউ বের করলাম। তো এনটিইউ সমান আমরা জানি ইউএস বাই সি মিন, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে।
NTU is equal to US divided by Cmin. এই ফর্মুলা ইউজ করে আমাদের NTU জানি, Q এর ভ্যালু জানা আছে, Cmin জানা আছে, AS বের করতে পারবো। AS হলো সারফেস এরিয়া, এক্সচেঞ্জারের সারফেস এরিয়া 5.11 মিটার স্কয়ার। এখন এই AS থেকে আমরা L বের করতে পারবো, কতটুকু লেন্থ আমাদের দরকার। AS ইকুয়াল টু পাই ডিএল, ডায়ামিটার দেওয়া আছে, তাহলে L টা আননোন, L এর ভ্যালু হলো 108 মিটার। আমাদের এই অঙ্কটাই 11-4 যেটা এক্সাম্পলে ছিল, সেই এক্সাম্পলে আমরা L এর ভ্যালু পেয়েছিলাম 108, না ওখানে পেয়েছিলাম 109, আর এখানে 108, একই কথা। কাজে আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল আউটলেট টেম্পারেচার যদি দেওয়া থাকে টেম্পারেচার, সেক্ষেত্রে এলএমটিটি মেথড আমরা ইনলেট আউটলেট দেওয়া থাকলে এলএমটিটি মেথড ইউজ করব, বাট এলএমটিটি ইউজ না করে এনটি ইউজ করে সেটা বের করা যাবে। সেটা এখানে দেখা যাবে। এই ম্যাথ সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে? একই ম্যাথ দুই ভাবে করা যায় আর কি। যদি আউটলেট টেম্পারেচার দেওয়া থাকে তো এলএমটিটি ইউজ করা যায়, আর এনটি ইউজ করে বের করা যায়। তো একই ম্যাথ আমি দুই ভাবে করতে পারি, সেটা এখানে দেখানো হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? আছে কি না কিছু একটু বলবে তো, স্যার বুঝতে পারছো? পরে একটা অঙ্ক দেখে, কুলিং হট অয়েল বাই ওয়াটার ইন এ মাল্টিপাস হিট এক্সচেঞ্জার। এটা হলো মাল্টিপাস। হট অয়েল ইজ টু বি কুলড বাই ওয়াটার ইন ওয়ান শেল পাস, শেল একটা থাকবে, এন্ড 8 টিউব পাস হিট এক্সচেঞ্জার। একটা হিট এক্সচেঞ্জারের অয়েলকে কুল করতে হবে, কি দিয়ে? ওয়াটার দিয়ে অয়েল কুল করবো। সেটার হিট এক্সচেঞ্জারের বলা আছে ওয়ান শেল পাস 8 টিউব পাস। The tubes are thin-walled and are made of copper with an internal diameter 1.4 centimeter. Diameter দেওয়া আছে টিউবের। The length of each tube pass in the heat exchanger is 5 meter. একটা করে টিউবের যে লেন্থ আছে, একটা পাস তার লেন্থ হলো 5 মিটার। The overall heat exchanger coefficient দেওয়া আছে 310 watt per meter square degree centigrade. Water flows through the tubes at a rate of 0.2 kg per second. Water information দেওয়া আছে যে mass flow rate দেওয়া আছে water, and the oil through the shell at the rate of 0.3 kg per second. Oil এর mass flow rate দেওয়া আছে, water এর mass flow rate দেওয়া আছে, oil এর mass flow rate দেওয়া আছে। The water and the oil enter at temperature 20 degree centigrade and 150 degree centigrade. দুইটা ইনলেট টেম্পারেচার দেওয়া আছে। হট ফ্লুইড যেটা অয়েল, তার টেম্পারেচার দেওয়া আছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কোল্ড ফ্লুইড যেটা ওয়াটার, তার টেম্পারেচার দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। Determine the rate of heat transfer in the heat exchanger and the outlet temperature of the water and oil. তাহলে রেট অফ হিট ট্রান্সফার বের করতে বলছে, যেটা হলো কিউ ডট বের করতে বলছে। একটা জিনিস বের করতে বলছে, সেটা হলো আউটলেট টেম্পারেচার অফ ওয়াটার এন্ড অয়েল। দুইটারই আউটলেট টেম্পারেচার বের করতে হবে, তিনটা জিনিস বের করতে হবে। একটা হলো হিট এক্সচেঞ্জারের হিট ট্রান্সফার রেট, আর অয়েল এবং ওয়াটারের আউটলেট টেম্পারেচার। এখন আমাদের প্রথমে যেটা বের করতে হবে, সিপির ভ্যালু বের করতে হবে আমাদের টেবিল থেকে। বইয়ের শেষে যে টেবিল আছে, সেই টেবিল থেকে তুমি অয়েল এবং ওয়াটার এই দুইটা সিপির ভ্যালু বের করবে। এখন তোমরা বলতে পারো, স্যার আমাদের তো ইনলেট টেম্পারেচার জানা আছে, আউটলেট টেম্পারেচার তো জানা নাই, তাহলে আমরা এভারেজ টেম্পারেচার নিয়ে তো আমরা সিপি ভ্যালু বের করবো। সেই ক্ষেত্রে তোমরা ওয়াটার যেটা কোল্ড ওয়াটার, সে তো একটা গরম হয়ে বের হবে, আউটলেট টেম্পারেচার এর চেয়ে একটু বেশি ধরে এভারেজ টেম্পারেচার ধরবা। আর অয়েলের ক্ষেত্রে আউটলেট টেম্পারেচার এর চেয়ে কম ধরে একটা এভারেজ টেম্পারেচার ধরে তোমরা একটা অ্যাজাম্পশন নিয়ে করতে হবে। এর দেওয়া নেই, অ্যাজাম্পশনটা যত কারেক্ট কাছাকাছি হয়, আর কাছাকাছি না হলে তুমি বলে দিতে হবে অ্যাজাম্পশন তোমার ভুল হয়েছে, এটা রিপিট করলে হয়তো এক্সাক্ট রেজাল্ট আসবে, বাট এটা রিপিট করতে হবে না, আর একটু বলে দিলে হবে। তো তোমাদের একটা অ্যাজাম্পশন ধরবে 20 ডিগ্রিটা এটা কত ডিগ্রিতে আপ হতে পারে, আর 150 ডিগ্রিটা এটা কত ডিগ্রি ডাউন হতে পারে, এই দুইটার অ্যাভারেজ করে তারপরে তোমার সিপি ভ্যালু
ওয়াটারের ক্ষেত্রে সিপির ভ্যালু বের করবো আর অয়েলের ক্ষেত্রে সিপির ভ্যালু বের করবো। এটা হলো তোমার এটা কাউন্টার ফ্লো একটা মাল্টি পাস, এখানে অনেকগুলো পাস আছে দেখা যায় 1 2 3 4 5 6 7 8 8টা পাস। একটা 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 পাসের বলছে যে এটার দৈর্ঘ্য হলো 5 মিটার, এরকম 8টা হলো 5টা 40 মিটার লেন্থ আসতেছে। আর অয়েল ওদিক দিয়ে ঢুকতেছে, তার টেম্পারেচার 150 ডিগ্রি 0.3 কেজি পার সেকেন্ড, আর ওয়াটার ঢুকতেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে at a rate of 2.2 কেজি পার সেকেন্ড। সুতরাং এখন এখানে সিসি আর সিএইচ বের করতে পারবো ইজিলি। এখানে তাই বের করছে সিএইচ, এখানে বের করছে সিএইচ এর ভ্যালু আসছে 0.639 কিলোওয়াট পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর সিসি ভ্যালু আসছে 0.836 কিলোওয়াট পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুটোর ভিতরে যেটা কম সেটা হট ফ্লুইডটা কম দেখা যাচ্ছে। তাহলে সিমিন ইকুয়াল টু সিএইচ ইকুয়াল টু 0.639 কিলোওয়াট পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্মল সি যেটা ক্যাপাসিটি রেশিও সেটা হলো সিমিন বাই সিম্যাক্স, যে ফর্মুলা আমরা জানি, এখান থেকে পেয়ে গেলাম 0.764। Then maximum heat transfer rate is determined. Maximum heat transfer rate আমরা জানি যে maximum heat transfer rate equal to Cmin into hot fluid in minus cold fluid in. তাহলে আমরা পেয়ে গেলাম 83.1 kilowatt. This is the maximum possible heat transfer rate in the heat exchanger. The heat transfer surface area আমরা পেয়ে যাবো, যেহেতু আমরা ডায়ামিটার লেন্থ সবই জানি, কাজে আমাদের n হলো নাম্বার অফ পাস, n 8টা পাস, আর d হলো ডায়ামিটার, l হলো লেন্থ, একটা পাসের লেন্থ বলা আছে 5 মিটার। তাহলে সব ভ্যালু এখানে বসায় দিলে তাহলে পেয়ে যাচ্ছে 1.76 মিটার স্কয়ার। তাহলে এখানে এটা যদি জানা থাকে তাহলে NTU ভ্যালু পেয়ে যাবো আমরা। NTU ইকুয়াল টু UAS ডিভাইডেড বাই সিমিন। NTU পেয়ে গেলাম 0.854, NTU পেলাম 0.854, আর সি এর ভ্যালু পেলাম 0.764। সি এবং NTU এই দুইটা যদি আমরা গ্রাফে পুট করি, গ্রাফটা প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার বোঝা যাচ্ছে, তাহলে আমরা মাল্টিপাস, তাহলে আমরা এখান থেকে আমরা ইফেক্টিভনেস বের করতে পারবো, ফর্মুলা ইউজ করা লাগবে না। তাহলে ইফেক্টিভনেস অফ দ্য হিট এক্সচেঞ্জার, সি হলো 0.764 এবং NTU 0.854। ফিগার 11-26C আমরা যদি যাই, সিটা হলো 1 শেল পাস 246 টিউব পাস, আমাদের এটা ছিল 8 টিউব পাস। তাহলে এই চার্ট যেটা আছে অর্থাৎ 3 নম্বর চার্ট, সি চার্টটা ইউজ করতে হবে। সি চার্টটাতে কি হচ্ছে মাল্টিপাস, উপরের দুইটা কিন্তু আসলে একটা হলো প্যারালাল ফ্লো ট্রান্সফার, এখানে মাল্টিপাস না, এগুলো নিচেটা হলো 1 শেল পাস এন্ড 246 8 এরকম টিউব পাস, 2 এর মাল্টিপ্লিকেশন। আর ডান পাশটা হলো 2 শেল পাস, তাহলে আমাদেরটা হলো এই সি 1 শেল পাস। এখান থেকে আমাদের NTU ভ্যালু দেওয়া আছে, এদিকে NTU ভ্যালু নিব আমরা হরিজন্টাল অ্যাক্সিস বরাবর, তারপর উপরের দিকে যাব, আর সির ভ্যালু দেওয়া আছে, সির ভ্যালু যেখানে কাট করবে সেখান থেকে বাম পাশে গেলে আমি এখানে ইফেক্টিভনেস বের করতে পারবো। তাহলে এই গ্রাফ থেকে আমরা ইফেক্টিভনেস বের করব, যেহেতু আমাদের NTU এবং সির মান জানা আছে। তো এটা আমরা এই জন্য ইকুয়েশন ইউজ করা লাগবে না, ইকুয়েশন ইউজ করলেও বের করা যাবে, বাট ইকুয়েশন ইউজ করলে আমাদের ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে এই গ্রাফটা ইউজ করে আমাদের ইফেক্টিভনেস পেয়ে গেল 0.47. We could also determine the effectiveness from the third relation, table 11-4, more accurately but with more labor.
then actual heat transfer rate becomes, মানে আমরা এটা অবশ্যই গ্রাফ থেকে বের করতে পারি অথবা টেবিলের যে 3 নম্বর ইকুয়েশন সেই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি। আর ইকুয়েশন থেকে বের করলে এক্সাক্ট রেজাল্ট আসবে, গ্রাফে তো চোখের আন্দাজে একটু কম বেশি হয়, সেটাই বলছে, কিন্তু এখানে অনেক সময় নষ্ট হবে। কাজে আমরা যদি গ্রাফ থেকে বের করি আমাদের সময় কম লাগবে। তাহলে আমাদের এখান থেকে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার ইকুয়াল টু ইফেক্টিভনেস পেয়ে গেছি কিন্তু কিউ ডট ম্যাক্স আমরা বের করছি, তাহলে এটা মাল্টিপ্লাই করলে 39.1 কিলোওয়াট আমাদের অ্যাকচুয়াল হিট ট্রান্সফার রেট আমরা পেয়ে যাচ্ছি। ফাইনালি এটা একটা অ্যান্সার আমাদের, এটা চাইছিল। আর হলো ফাইনালি দ্য আউটলেট টেম্পারেচার অফ কোল্ড এন্ড হট ফ্লুইড স্ট্রিমস আর ডিটারমাইন্ড। এখানে কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল হিট ট্রান্সফার জানি, অ্যাকচুয়াল হিট ট্রান্সফার ইকুয়াল টু সিসি টি আউট মাইনাস টি ইন কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এখানে কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার আমরা আননোন, সেটাতে আউটলেট টেম্পারেচার পেয়ে যাচ্ছি 66.8। 20 ডিগ্রি ছিল, 20 ডিগ্রি 6.8 হবে এটা। আর হট ফ্লুইডটা কি পরিমাণ টেম্পারেচার, হট ফ্লুইড আউটলেট টেম্পারেচার কত হবে, তো হট ফ্লুইডের ইকুয়েশন ইউজ করলে এখান থেকে তোমার আননোন হলো টিএইচ আউট, টিএইচ আউট আমরা পেয়ে যাচ্ছি 88.8। এটা 150 ডিগ্রি ছিল, এটা কমতে কমতে এসে 88.8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হবে। Therefore, the temperature of the cooling water will rise from 20 থেকে 66.8, whereas the hot fluid will lose its temperature from 150 degree to 88 degree centigrade in the heat exchanger. তাহলে আমাদের এই তিনটে আননোন ছিল, এই তিনটা আমরা বের করলাম। এই অঙ্ক সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? কেউ না বুঝে থাকলে বলো। এটা এক্সচেঞ্জের অঙ্কগুলো অনেক সোজা, খুবই সহজ অঙ্ক, কোনো জটিল কিছুই নেই। তাহলে আমরা পরের একটা এক্সাম্পলে যাই। প্রিভেনশন অফ ফায়ার হ্যাজার্ড বাই কুলিং ইথানল below its flash point. ইথানলের টেম্পারেচারটা কমাতে হবে এখানে। যদিও অঙ্কটা অনেক মানে এটা অনেক বড়, তাহলে গল্প করে লাস্টে অঙ্ক তেমন কঠিন করতেছি না। এখানে বলছে যে ইথানল is classified by the National Fire Protection Association as a flammable fluid because of its flash point of 17 degree centigrade. ইথানলের ফ্লাশ পয়েন্ট হলো 70 ডিগ্রি সেন্টিগ্রেড, কাজে এটা একটা ফ্লেমেবল লিকুইড। This means that at 17 degree centigrade or higher, ethanol can vaporize and become a mixture in air that would ignite when an ignition source is present. Thus, in an environment that ignition sources are present, keeping ethanol at a temperature below its flash point can help to prevent fire hazard. এটুকু আসলে একটা গল্প। ইথানল আসলে বলছে যে ফ্লেমেবল একটা লিকুইড, যেটা 70 ডিগ্রি হলো 17 ডিগ্রি হলো ফ্লাশ পয়েন্ট। তাদের ইথানলের টেম্পারেচারটা 17 ডিগ্রির নিচে রাখতে হবে, আদারওয়াইজ এটা ফায়ার হ্যাজার্ড হতে পারে। এটা একটা মানে এতটুকু গেল এটার। কনসিডার এ প্রসেস হোয়ার ইথানল ইজ কুলড, এখান থেকে অঙ্ক শুরু। Consider a process where ethanol is cooled by water in a one shell pass heat exchanger that can accommodate a maximum of 14 tube pass. একটা শেল আছে যে শেলের 14টা টিউব পাস ম্যাক্সিমাম অ্যাকোমোডেট করতে পারবে, একটা শেল আছে তোমার কাছে, সেই শেলের ভিতরে 14টা টিউব পাস তুমি পাঠাইতে পারবা, সেটা বলছে। কয়টা টিউব পাস লাগবে সেটা এখনো বলে নেই। এখানে ছবিতে দেখানো যাচ্ছে যে এখান থেকে শেল, এটা শেল দিয়ে তোমার ইথানল পাস হচ্ছে, এটা দিয়ে আউট হচ্ছে, আর ওয়াটার এই টিউব দিয়ে পাস হচ্ছে। এখন এখানে আমাদের কি বের করতে হবে? The tubes are made of copper thin walled with an inner diameter of 1.5 d দেওয়া আছে, কপারের যে ইনার ডায়ামিটার সেটা দেওয়া আছে। The length of each tube pass that can be fitted inside the heat exchanger in 3 meter. একটা করে টিউব পাসের যে লেন্থ,
এখানে একটা পাস, এখান থেকে এই পর্যন্ত একটা পাস, এই পাসের লেন্থ হলো তোমার 3 মিটার। তাহলে একটা পাসের দেওয়া আছে লেন্থ। The overall heat transfer coefficient is 700 watt per meter square Kelvin. Q এর ভ্যালু দেওয়া আছে। ইথানলের সিপিটাও দিয়ে দিচ্ছে, টেবিলে টেবিল থেকে বের করতে হবে না। সিপি ভ্যালু দেওয়া আছে 2630 জুল পার কেজি ডিগ্রি কেলভিন। Ethanol enters the heat exchanger at the 55 degree centigrade and flows through the shell at a rate of 0.28 kg per second. Mass flow rate দেওয়া আছে, temperature inlet temperature দেওয়া আছে। Water enters to the heat exchanger at 2 degree centigrade. Water inlet temperature হলো 2 degree centigrade and flows through the tube at a rate of 1.3 kg per second. Water flow rate দেওয়া আছে, mass flow rate 1.3 kg per second. To prevent fire hazard, এখানে আবার বললো ফায়ার হ্যাজার্ড কে মানে প্রিভেন্ট করার জন্য the ethanol is to be cooled to 15 degree centigrade. ইথানলের যে 55 ডিগ্রি এটা এখানে আছে, কিন্তু এখান থেকে যখন বের হবে এটা যেন 15 ডিগ্রি হয়। আউটলেট টেম্পারেচার দেওয়া আছে ইথানলের, তাহলে বোঝা যাচ্ছে যে আউটলেট টেম্পারেচার হবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, which is below the flash point. আমাদের ফ্ল্যাশ পয়েন্ট ছিল 17 ডিগ্রি, আমাদের এটাকে ঠান্ডা করতে হবে 15 ডিগ্রি পর্যন্ত। Determine the number of tube passes that is necessary inside the shell and tube heat exchanger to cool the ethanol to the prescribed temperature. Discuss whether or not this heat exchanger is suitable for this application. এই হিট এক্সচেঞ্জারটা এই 55 ডিগ্রি ইথানলকে 15 ডিগ্রিতে আনতে পারবে কিনা, সেখানে টিউব যে সাইজ আছে সেটা 14টা টিউব পাস এখানে ম্যাক্সিমাম অ্যাকোমোডেট করতে পারে। তাহলে আমাকে বের করতে হবে যে কতটা টিউব পাস লাগবে। আর প্রথমে লেন্থ বের করে নেবো। লেন্থ বের করলে আমি টিউব পাস, একটা লেন্থের জন্য তোমার একটা টিউব পাস হলো তোমার 3 মিটার, তাই তো বলছে, হ্যাঁ 3 মিটার। কাজে আমার লেন্থটা বের করলে আমি দেখবো যে কয়টা টিউব পাস হয়। 14টার বেশি হলে তো আমাদের এটা সুইটেবল হবে না, 14টার কম হলে আমাদের এই হিট এক্সচেঞ্জার সুইটেবল, এখানে অ্যাকোমোডেট করা যাবে। তাহলে আমাকে এখানে বের করতে হবে লেন্থ। এখানে দেখো ইথানলের ইনলেট টেম্পারেচার দেওয়া আছে, মাস ফ্লো রেট দেওয়া আছে, আউটলেট টেম্পারেচার দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার বের করা আমাদের জন্য এখানে সোজা হয়ে গেল। আরেকটা কথা এখানে বলছে, ইভালুয়েট এনি রিকোয়ার্ড প্রপার্টিজ অফ ওয়াটার এট 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বলে দিচ্ছে যে ওয়াটারের যে আমরা প্রপার্টিজ গুলো নিবো, অর্থাৎ সিপির ভ্যালুটা নেবো 5 ডিগ্রি সেন্টিগ্রেড নিতে বলছে। যেহেতু ওয়াটারের ইনলেট টেম্পারেচার 20, আউটলেট টেম্পারেচার জানা নেই, তাহলে এভারেজ টেম্পারেচার বলে দিচ্ছে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ইভালুয়েট করব। তারপর আর বলছে ইজ দিস এ গুড অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনটা কি ঠিক আছে কিনা এটাও তোমার লাস্টে বলতে হবে। তাহলে আমাদের এখানে তোমার একটা ফ্লুইডের ইনলেট আউটলেট টেম্পারেচার দেওয়া আছে, কাজে হিট ট্রান্সফার বের করে আমাদের জন্য সোজা, মাস ফ্লো রেট দেওয়া আছে। আরেকটা ফ্লুইডের আউটলেট টেম্পারেচার দেওয়া নেই, এখানে এটা বের করা যাবে। একটা ফ্লুইডের হিট ট্রান্সফার যদি অ্যাকচুয়াল হিট ট্রান্সফার যদি বের করতে পারি, আরেকটা ফ্লুইডের আউটলেট টেম্পারেচারও ইজিলি বের করা যাবে। তাহলে আমরা প্রথমে আমরা বলবো সিএইচ এর ভ্যালু বের করবো, আর সিসি হট ফ্লুইডের মাস ফ্লো রেট এবং সিপি দিয়ে গুণ করে আমরা পেলাম এটা হট ফ্লুইডের জন্য 736.4 ওয়াট পার কেলভিন। সিসি যেটা পেলাম ওয়াটারের ক্ষেত্রে 1.3 কেজি ইন্টু ওয়াটারের সিপি, তাহলে পেলাম 5466.5। তো এখান থেকে মিনিমাম হলো হট ফ্লুইডেরটা, তো সি মিন ইকুয়াল টু সিএইচ 736 ওয়াট পার কেলভিন। এখন স্মল সি যেটা ক্যাপাসিটি রেশিও যেটা আমার হচ্ছে, যেটা সি মিন বাই সি ম্যাক্স ইকুয়াল টু 0.1347। দেন দ্য ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেট, ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেটের যে ফর্মুলাটা ইউজ করলাম আমরা, Q dot max equal to C min TH in hot fluid in minus cold fluid in, এর পেলাম 39,029 ওয়াট। অ্যাকচুয়াল হিট ট্রান্সফার আমরা যেহেতু একটা হট ফ্লুইডের ইনলেট আউটলেট টেম্পারেচার জানি, কাজে হট ফ্লুইড ইকুয়েশনটা ইউজ করে আমরা সেখানে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার পেয়ে গেলাম, ম্যাক্সিমাম হিট ট্রান্সফার পাইছি। তাহলে আমরা ইফেক্টিভনেসটা এখানে বের করতে পারবো। এটা হলো ম্যাক্সিমাম, এটা হলো অ্যাকচুয়াল। ইফেক্টিভনেস ইকুয়াল টু অ্যাকচুয়াল বাই ম্যাক্সিমাম হিট ট্রান্সফার।
তাহলে পেলাম 0.7547 তাহলে ইফেক্টিভনেস পেয়ে গেলাম। তাহলে আমাদের যে যেটা ছিল ওয়ান শেল পাস হিট এক্সচেঞ্জার, ওয়ান শেল পাস যদি হয় সেই ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশন 11-5 এনটিইউ বের করতে হবে। আমাদের ইফেক্টিভনেস পেয়েছি, ইফেক্টিভনেস যেহেতু পেয়েছি এখন এনটিইউটা বের করতে গেলে আমার টেবিলে যেতে হবে। টেবিল বলছে যে টেবিল 11-5 এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। আমরা টেবিল 11-5 একটু যাই। এই যে এখানে এনটিইউ ভ্যালু বের করার ইকুয়েশন, এখানে শেল এন্ড টিউব, ওয়ান শেল পাস 2 4 এভাবে টিউব পাস। তাহলে আমরা এখান থেকে এনটিইউ ভ্যালু বের করবো। আমাদের ইকুয়েশনটা কোনটা নিয়েছি আমরা, এটা (11-5) এনটিইউ এই ইকুয়েশনে নিয়েছি। এনটিইউ ইকুয়াল টু এই বড় ইকুয়েশনটা, এখানে এলো শেল এনটিইউ পাস 2 4 6 এভাবে আসবে। তাহলে এইভাবে যদি যায় তাহলে আমাদের ইকুয়েশনটা এই 2 নম্বর ইকুয়েশন ইউজ করতে হবে। এই ইকুয়েশনটা ইউজ করলে আমরা পেয়ে যাব। তাহলে এই ইকুয়েশনে এটা বসাই দেবো সব ভ্যালু। আমাদের এপসাইলনের ভ্যালু আছে, সি ভ্যালু আছে, তাহলে বসাই দিলে আমরা পাচ্ছি 1.592। Note that for this one shell pass heat exchanger, epsilon 1 is equal to epsilon and NTU 1 is equal to NTU. এটা NTU 1 লেখছে, বাট এখানে যদি দুইটা শেল হইতো তাহলে এখানে epsilon 1 epsilon 2 আলাদা হইতো। যেহেতু একটাই শেল, কাজে NTU epsilon 1 equal to epsilon এবং NTU 1 equal to NTU। তাহলে আমাদের NTU ভ্যালু পাচ্ছে 1.592। এখন এই NTU ভ্যালু ইকুয়াল টু আমরা জানি US সিমিন। এখানে দেখো NTU ভ্যালু জানি, ইউ এর ভ্যালু জানা আছে, সিমিন জানি, এন্ড সারফেস এরিয়াটা পেয়ে যাবো। সারফেস এরিয়াকে আমরা যদি ইকুয়েশন এটাতে পাই ডিএল বসাই দিই, পাই ডিএল মানে একটা টিউবের জন্য এখানে কয়টা টিউব হবে, একটা টিউবের তোমার লেন্থ হলো 3 মিটার, এরকম কয়টা পাস হবে, কয়টা টিউব হবে সেটা আমরা এন দিয়ে প্রকাশ করলাম। তাহলে পাই ডিএল ইনটু এন। তাহলে এখান থেকে আমি এন এর ভ্যালু বের করলাম। এন এর ভ্যালু আসলো 11.85। 11.85 এটা হলো একটা রাউন্ড সংখ্যা হতে হবে আমাদের। তাহলে কাছাকাছি রাউন্ড সংখ্যা হলো 12 টিউব পাস। তাহলে আমাদের টিউব পাসটা আমাদের লাগবে 12, কিন্তু ওখানে অঙ্ক বলছে যে আমাদের যে শেলটা আছে সেই শেলটা 14 টিউব পাস করতে অ্যাকোমোডেট করতে পারে। তাহলে আমাদের 12 পাস তো ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে। কাজে আমাদের এই শেল যেটা দেওয়া আছে এই শেলের ভিতরে আমাদের 12টা টিউব পাস প্রতিটা 3 মিটার করে দিলে আমাদের এক্সচেঞ্জারটা আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবে। সেটা বলছে তো রিডিউস দ্য ইথানল টেম্পারেচার 55 ডিগ্রি সেন্টিগ্রেড টু 15 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা করতে চাই তাহলে ওয়ান শেল পাস হিট এক্সচেঞ্জার রিকোয়ার্স অ্যাট লিস্ট 12 টিউব পাস, and at least 12 টিউব পাস আমাকে দিতে হবে of 1.5 সেন্টিমিটার diameter and 3 meter long tubes. আচ্ছা, at 15 degree centigrade the temperature is below the flash point of ethanol and the risk of fire hazard is elevated. The heat exchanger can accommodate up to 14 tube pass, therefore it is suitable for this application. তাহলে সবগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছে। Note that the
outlet temperature of water can be determined from, আমি বলছিলাম যে outlet temperature water আমরা এই ইকুয়েশনের মাধ্যমে ডিটারমাইন করতে পারি। সেখানে ওয়াটারের আউটলেট টেম্পারেচার ডিটারমাইন হলো 7.4 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আমরা বাল্ক টেম্পারেচার যদি ধরতাম, এটা যদি আমাদের জানা থাকতো তাহলে ওয়াটার প্রপার্টিজ বের করতাম 7.4 আর ইনলেট টেম্পারেচার জানি 2, সাথে যদি 9.4 এর অর্ধেক তাহলে 4.7 ডিগ্রি। আর আমাদেরকে বলে দিচ্ছে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাদের ওয়াটার প্রপার্টিজ নিতে, কাজে 4.7 নেওয়া উচিত ছিল, সেখানে 5, যেহেতু এটা খুবই কাছাকাছি কাজে আমাদের যে অ্যাজাম্পশন যেটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যে প্রপার্টিজ নেওয়া আছে এটা আমাদের কারেক্ট, এটা আরেকটা আনসার। এই অঙ্কটা অনেক একটা খুবই একটা সুন্দর একটা অঙ্ক আমি মনে করি, যে এখানে এই অঙ্কটা ভালো করে করলে অনেক কিছু শেখার আছে এখান থেকে। তো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এই অঙ্কে? বোঝা গেছে তো? যদি অঙ্কটা মনে হচ্ছে যে অনেক বড়, কিন্তু উপরের দিকে 6-7 লাইন আছে শুধু তার কিছু এমনি ডিসকাশন, তারপরে আসল অঙ্কটা হলো এটা। যাই হোক, এটা কোনো কঠিন অঙ্ক না, খুব সুন্দর একটা অঙ্ক। আমি মনে করি যে এই ধরনের ম্যাথমেটিক্স পরীক্ষা থাকতে পারে। আর তোমাদের ক্লাস টেস্ট হবে আজকে এই পর্যন্ত, যা পড়ালাম এই পর্যন্ত, এর ভিতরে স্যার একটু কমায় দেন স্যার, অনেক আর সিলেবাসটা অনেক বড় হয়ে যায় স্যার। কালকের ক্লাসটা যেটা আছে ওইটা আমি এক্সক্লুড করে দিলাম। কালকের ক্লাসটা বাদ, আজকে পর্যন্ত তোমরা পড়তে থাকো। স্যার আজকে পর্যন্ত তো অনেক পড়ানো অনেক বেশি হয়ে গেছে, এর মধ্যে স্যার বেশি হয়ে যায় একটু। স্যার এটা কিভাবে হয় স্যার? এই কয়েকদিনের মধ্যে স্যার প্রিপারেশন হবে স্যার? সিলেবাস আগে জানানো থাকলে একটা কথা ছিল স্যার। না, তোমাদের তো পড়াচ্ছি যেদিন থেকে, সেদিন থেকেই তো পড়ার কথা তোমাদের। তোমরা যদি না পড়ে থাকো, একদিনের জন্য রেখে দাও, তাহলে আমার কিছু করার নাই। সিলেবাস কি জানাবো? তোমাদের ক্লাস টেস্টে তো যতটুকু পড়ানো হয় ততটুকু থেকে একটা ক্লাস টেস্ট হবে। একটু কমাই দেন স্যার, পরে পরে বাড়িয়ে দিন স্যার। কোনো কমানো হবে না, এর ভিতর থেকে হবে, একটা জিনিসও কমানো হবে না। আজকে পর্যন্ত তোমরা পড়বা, পড়ার পর ছোট ছোট কোশ্চেন টাইপের থাকবে, টেকনিক্যাল কোশ্চেন, ছোট ম্যাথও থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে। তো তোমাদের সিলেবাসের ভিতরে আমি হয়তো বড় ডেরিভেশন নাও রাখতে পারি, বড় ডেরিভেশন না রাখলে তো তোমাদের কমে গেল, ছোট ছোট জিনিস পড়বা আর অঙ্কগুলো দেখবা। স্যার আজকে ক্লাসটা বাদ দিলে? না না, বাদ দেওয়া যাবে না। তোমাদের গত হিট ট্রান্সফারে তোমরা গুরুত্বই দাও না, যার কারণে তোমাদের এই অবস্থা, অনেক ফেল করছো তোমরা। এই পর্যন্তই থাকবে, কোনো সিলেবাস কমবে না। ওকে, আজকে এই পর্যন্তই। আমি এখন তোমাদের রোল কল করবো।